সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো সামনে স্পেশাল বিসিএস 49তম। তো জুলজি বিষয়ে কি কি পড়বো আমরা, এই বিষয়ে আমরা এখনো ঠিক মতো জানি না আর কি। অনেকে সিলেবাস নিয়ে অনেক চিন্তায় আছো যে কি পড়বো কি না পড়বো, কিছুই বুঝতেছি না। তো তাদের জন্য আজকের ভিডিও, কি পড়বো, কোথা থেকে পড়বো, কোন বই পড়বো, সব বিষয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা হবে। ভিডিওটা একটু বড় হবে, সো ধৈর্য সহকারে শুনতে হবে। তো শুরু করা যাক। তো দেখো, সিলেবাসে পার্ট 1-এ দেওয়া আছে হলো অ্যানিমেল ডাইভার্সিটি, কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি। তো প্রথম এ নাম্বার হলো কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি। তো খেয়াল করি আমরা, দেখো এই যে এ নাম্বার হলো কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি, এইটা। তো এখান থেকে আমাদের পড়তে হবে হলো জীববৈচিত্র্য কি, এই জীববৈচিত্র্যের উপাদানগুলো কি কি, এগুলো আমাদের দেখতে হবে। পাশাপাশি আরো দেখতে হবে এখান থেকে যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এটা নোট করে ফেলতে পারো তুমি। জীববৈচিত্র্যের প্রকারভেদ, আর এই পরিবেশে আমাদের জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলো কি কি, কেন জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, আর জীববৈচিত্র্য সুরক্ষায় আমরা কি কি করতে পারি, আর এই বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সুরক্ষায় কোন কোন সংস্থা এর সাথে রিলেটেড, এগুলো সম্পর্কে আমাদের ছোটখাটো একটু জ্ঞান রাখতে হবে। তো যেমন দেখো, বায়োডাইভার্সিটি তোমার 3 ধরনের। যেমন একটা হলো জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে এই যে বৈচিত্র্যগুলো, এগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। এবার আসি হলো 2 নাম্বার পয়েন্টে। 2 নাম্বার পয়েন্টে হলো আমাদের দেওয়া আছে এই যে 2 ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা আপ টু ক্লাস উইথ ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিক অ্যান্ড এক্সাম্পল। আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট। ধরতে গেলে তোমার এখান থেকে অন্তত 5টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো মেজর ফাইলাম তোমার হলো 9টা। এই 9টা মেজর ফাইলাম সম্পর্কে তোমার ক্লাস পর্যন্ত পড়তে হবে খুব ভালোভাবে। প্রত্যেকটা ফাইলামের ক্লাস পর্যন্ত পড়তে হবে। তাদের বৈশিষ্ট্যগুলো এত ভালোভাবে পড়তে হবে যে যাতে এই বৈশিষ্ট্যগুলো থেকে বহুপদী প্রশ্ন করলে আমরা ভুলে না যাই। পাশাপাশি প্রত্যেকটা পর্বের লার্ভা সম্পর্কে তোমার ভালো জ্ঞান থাকতে হবে। এবার দেখো, লার্ভা বৈশিষ্ট্য পড়লাম আমরা, উদাহরণ থেকে বেশি প্রশ্ন করা হবে যে এই প্রাণীটি, বৈজ্ঞানিক নাম দেওয়া থাকবে, বৈজ্ঞানিক নাম দেখে তোমাকে বলতে হবে যে এই প্রাণীটি কোন পর্বের। আবার লার্ভার নাম দেওয়া থাকবে, এই লার্ভাটি কোন প্রাণীর, এটা ভালোভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। আর তাহলে আমরা শিখলাম এখান থেকে হলো বৈশিষ্ট্য, এক্সাম্পল, লার্ভা। এবং ওই পর্বগুলোর কিছু স্পেশাল ব্যাপার থাকে। যেমন দেখো, পরিফেরা পর্ব হলো দ্বিস্তরী, মেসোগ্লিয়া আছে, এদের বহুরূপতা দেখা যায়, ঠিক আছে। নিডারিয়া পর্ব হলো তোমার দ্বিস্তরী, এদের মেসোগ্লিয়া আছে, বহুরূপতা দেখা যায়। তো এই মেইন কি ওয়ার্ড যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো ভালো করে মনে রাখতে হবে। এবার আসে হলো তারপরটা সি নাম্বার দেওয়া আছে হলো মরফোলজি, বায়োলজি অ্যান্ড লাইফ হিস্টোরি অফ অ্যান্টামিবা, প্যারামেসিয়াম অ্যান্ড আইমেরিয়া। তো অ্যান্টামিবা থেকে তো এদের শ্রেণীবিন্যাস তোমাকে অবশ্যই পড়তে হবে, শ্রেণীবিন্যাস ভালো করে পড়তে হবে। তারপর এখান থেকে যে এমসিকিউ গুলো হতে পারে, সবচেয়ে মজার ব্যাপার হলো কি, সবগুলো পড়ার তোমার দরকার নাই। অ্যান্টামিবার দেখো, এদের হলো প্রোটোপ্লাজম কিন্তু 2টা স্তর, এক্টোপ্লাজম আর হলো এন্ডোপ্লাজম। তো তুমি প্রোটোপ্লাজম থেকে এটা পড়লা। আর এরা যখন জীবাণু আক্রমণ করে, শিষ্ট দশা আছে একটা। তারপর হলো মানুষের পেটের ভিতরে কোন কোন দশা, বৃহদান্ত্রে এরা থাকে, বৃহদান্ত্রে মিউকাস ক্ষরণ করে, ফলে মলের সাথে পিচ্ছিল পদার্থ বের হয়ে যায়। তো এইটা মনে রাখা লাগবে যে অ্যান্টামিবা কোথায় আক্রমণ করে, এদের স্বভাবটা কেমন। তারপরে হলো এদের শ্রেণীবিন্যাস পড়তে হবে, এদের দৈহিক গঠন পড়তে হবে, এদের জীবন চক্রের যে সাইকেল আছে, কোন দশাটা জীবন চক্রের, কোথায় এরা কাটায়। পানি ধরো পশুকের বাইরে কোথায় কাটায়, কোন দশা, আবার পশুকের দেহের ভিতরে কোন দশাটা কাটায়, এইটা তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবার আসি হলো প্যারামেসিয়ামের তোমার হলো সবচেয়ে কমন যেটা, প্যারামেসিয়ামের গঠন, এটা খুবই কমন। প্যারামেসিয়ামের চলন, তো গঠন থেকে কি কি পড়বা তুমি, আমি ভিডিও ক্লাস নেব, তুমি কোর্সে জয়েন করতে পারো, তাহলে আরো ভালোভাবে পড়তে পারবা। কারণ তুমি একা একা বুঝতে পারবে না যে আসলে কোনগুলো আমাকে পড়া উচিত। তুমি কোর্সে যোগ দিতে পারো, তাহলে বুঝতে পারবা যে কোনগুলো পড়া উচিত। তো এবার আসি প্যারামেসিয়ামের চলন, দৈহিক গঠন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল প্যারামেসিয়ামের, সেটা হলো প্যারামাইলন দানা। এটা কি, তো প্যারামাইলন দানার উপাদান কি, এটা তোমার এমসিকিউ থাকতে পারে। সো এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার আসি হলো আইমেরিয়া।
আইমেরিয়া ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো আইমেরিয়া যে রোগ সৃষ্টি করে, আইমেরিয়া ট্যানেল্লা যে রোগ সৃষ্টি করে, কক্সিডিওসিস বা কক্সিডিওসিস, এই রোগের লক্ষণ, প্রতিকার, ঔষধের নাম, এটা ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে। ওকে, এটা আমরা পারবো। এবার আসে হলো ক্যানাল সিস্টেম অ্যান্ড অ্যাফিনিটিস অফ পরিফেরা। পরিফেরার নালীতন্ত্র, নালীতন্ত্রের যে প্রকারভেদ আছে, ঠিক আছে, অ্যাসকোনয়েড, সাইকোনয়েড, লিউকোনয়েড, এগুলোর যে প্রকারভেদ আছে, প্রকারভেদগুলোর মধ্যে মূলত কি পার্থক্য, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। অ্যাসকোনয়েডের টাইপ কেমন, তারপর হলো সাইকোনয়েড টাইপ, এদের মধ্যে পার্থক্যটা কি, আবার মিল কি আছে, এগুলো তোমাকে খুঁজে খুঁজে পড়তে হবে। নালীতন্ত্রের কোন নালিকার কি কাজ, এটা পড়তে হবে। কোথায় আছে এর চাইতে বড় ব্যাপার হলো কি কাজ, এটা পড়তে হবে। যেমন অস্কুলাম কিসের নিয়ন্ত্রণ করে, অস্কুলাম হলো তোমার স্পঞ্জোসিলকে নিয়ন্ত্রণ করে, এরকম কি পয়েন্টগুলো ধরে ধরে পড়তে হবে। তাছাড়া সব পড়তে গেলে এত অল্প সময়ের মধ্যে এতগুলো পড়া কোনোভাবেই সম্ভব না। এবার আসি হলো ডি গেল, আমাদের মরফো ক্যানাল সিস্টেম গেল। এবার হলো ই নাম্বার, মরফোলজি, রিপ্রোডাকশন অ্যান্ড লাইফ হিস্টোরি অফ ওভেলিয়া। তো ওভেলিয়া থেকে ওভেলিয়ার বহুরূপতা, এই যে পলিমরফিজম আছে, তারপরে জীবনচক্র, বহুরূপতা বা পলিমরফিজম। সবচেয়ে তোমাকে বেশি প্রশ্ন করা হবে হলো এই কোরাল রিফ থেকে। দেখো কোরাল রিফ আছে, কোরাল রিফ থেকে বেশি প্রশ্ন করা হবে। কোরাল রিফের অবস্থান, পৃথিবীর সবচেয়ে বড় কোরাল রিফ কুণ্ড, কোরাল রিফ কেন তৈরি হয়, কোরাল রিফের উৎপত্তির ইতিহাস, কয় ধরনের কোরাল রিফ আছে, কোরাল রিফ সম্পর্কে মতবাদ আছে, যেমন ডারউইন ডানা মতবাদ কোরাল রিফের উৎপত্তি সম্পর্কে, ঠিক আছে। তো এগুলো তোমাকে হলো পড়তে হবে। তারপর নিমজ্জিত তল মতবাদ, এগুলো কোরাল রিফ সম্পর্কে, উৎপত্তি সম্পর্কে পড়া আছে, এগুলো তোমাকে পড়ে ফেলতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি আমি, স্টার দিলে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টার হবে হলো কোরাল রিফ, ভালো করে পড়তে হবে এটা। এবার আসি হলো এফ নাম্বার, লাইফ হিস্টোরি অ্যান্ড প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন অফ ফ্যাসিওলা হেপাটিকা। তো ফ্যাসিওলা হেপাটিকা এখান থেকে সবচেয়ে কমন হলো যে এদের রোগ কিভাবে ছড়ায়, এরা এদের লার্ভা কখন কোনটার কি হয়, লার্ভা রোগ কিভাবে ছড়ায়, জীবনচক্র, রোগ ছড়ানোর পদ্ধতি, লার্ভা আর হলো জীবনচক্র, এই তিনটা তোমাকে ভালোভাবে এখানে দেখতে হবে। এবার আসে হলো টেনিয়া সোলিয়াম, একই রকম, লার্ভা, রোগ ছড়ানোর পদ্ধতি আর হলো জীবনচক্র। অ্যাসকারিস একই কথা, ওটার মতনই। তারপরে এপিডেমিওলজি অ্যান্ড কন্ট্রোল মেজার, অর্থাৎ রোগ তত্ত্ব, কিভাবে রোগ ছড়ায়, লার্ভা কিভাবে রোগ ছড়ায়, লার্ভা বেশি ক্ষতিকর না পূর্ণাঙ্গ প্রাণী বেশি ক্ষতিকর, এগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এবার আসে হলো মোড অফ লাইফ অ্যান্ড রিপ্রোডাকশন অফ নেরিশ অ্যান্ড হিরুডো। তাহলে এবার হলো রিপ্রোডাকশন মানে হলো তোমার প্রজনন, নেরিশ আর হলো তোমার হিরুডো, অর্থাৎ যোগ আর হলো নেরিশের রিপ্রোডাকশন। এটা দেখো হেটারোনিয়েন্থিস, নিয়েন্থিস, এর মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু তোমার ভেরি ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিস করতে হবে। নেরিশের রেচনতন্ত্র, এটা প্র্যাকটিস করতে হবে। তারপরে হিরুডো হলো যোগ, যোগের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হলো হিরুডোর মেডিসিনাল ইউজ, অর্থাৎ চিকিৎসা শাস্ত্রে যোগের ব্যবহার, এটা তোমাকে পড়তে হবে। আর খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেওয়া আছে হলো ভার্মি কম্পোস্টিং। তো এখান থেকে এমসিকিউ হওয়ার মতো সবচেয়ে কমন যেটা, সেটা হলো ভার্মি কম্পোস্টিং তৈরি করার সময় আমরা কোনটা কত পার্সেন্ট মিশাবো আর কি, এটা অনুপাত। ভার্মি কম্পোস্টিং আমাদের এই সারের পরিমাণ কি পরিমাণ হ্রাস করে, কি পরিমাণ সার লাগতো সেটা লাগতেছে না, এগুলো আমাদের হলো পড়তে হবে। তো এবার আসি হলো এইচ নাম্বার, মাউথ পার্ট অফ ইনসেক্ট, দ্যাট মিনস মুখপাঙ্গের প্রকারভেদ। তো তোমরা পড়ছো ইন্টারমিডিয়েটে মুখপাঙ্গ, ঘাসফড়িং, আরশোলা, কিন্তু এখানে পড়তে হবে হলো মুখপাঙ্গের বিভিন্ন প্রকারগুলো আছে, ঠিক আছে। তারপর মস্তকের ধরন, তা মুখপাঙ্গের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মুখপাঙ্গ হলো ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ, ঠিক আছে। তারপর হলো মাথার ধরন পড়তে হবে, অফিস্থগন্যাথাস, হাইপোগন্যাথাস, ঠিক আছে, প্রোগন্যাথাস, এই যে মাথার ধরন, তার সাথে কিন্তু মাউথ পার্টের একটা বেশ গুরুত্বপূর্ণ আছে, মানে সম্পর্ক আছে। রেসপিরেশন মানে ট্রাকিয়াল সিস্টেম, তারপর হলো ফুলকা, এগুলো সম্পর্কে পড়তে হবে। পুস্তক ফুসফুসটা ভেরি ইম্পর্টেন্ট, পুস্তক ফুসফুস পতঙ্গের কোনটাতে পাওয়া যায়। তারপরে এক্সক্রিশন, রেচন অঙ্গ, মালপিজের নালিকা, সবুজ গ্রন্থি কোথায় পাওয়া যায় এটা। তারপরে এদের রেচনতন্ত্রের প্রধান উপাদান কি, রেচন পদার্থ কি তৈরি হয় এদের, এটা পড়তে হবে। এবার হলো মেটামরফোসিস ইন ইনসেক্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয় এবং এবার হওয়ার সম্ভাবনা বেশি। সবচেয়ে কমন প্রশ্নের মধ্যে হলো তোমার একডাইসিস কি, একডাইসন হরমোন কি,
তারপর হলো কোন গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরণ হয়, কোন হরমোন কি কাজে ভূমিকা রাখে, এগুলো তোমাকে পড়তে হবে এখান থেকে। এবার আসে হলো আই নাম্বার, বায়োলজি, মোড অফ লাইফ অ্যান্ড রিপ্রোডাকশন অফ পাইলা, তারপরে হলো সেপিয়া। এগুলো বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি পড়লেই হবে। স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন অফ শেল ইন মোলাস্কা, শেলের ভিতরে তোমার আসে হলো ম্যান্টল পর্দা, তারপর অম্ব কি, এগুলো পড়তে হবে তোমার। ইকোনমিক ইম্পর্টেন্সটা বেশি ইম্পর্টেন্ট। তুমি ওই পাইলা আর সেপিয়া পড়তে যে সময় দিবা তার চেয়ে বেশি টাইম দিবা হলো এই যে মোলাস্কা, ঠিক আছে। পাইলাতে অস্ট্রাডিয়াম ইম্পর্টেন্ট, আর সেপিয়াতে তোমার হলো এদের বাহু আর এদের সেফালোপোডা শ্রেণীর এরা প্রাণী, এটাই পড়তে হবে তোমাকে। তারপর আসে হলো আমাদের যে নাম্বার হলো মরফোলজি অ্যান্ড রিপ্রোডাকশন অফ অ্যাস্ট্রোপেকটিন। তো মরফোলজি ইম্পর্টেন্ট, অ্যাস্ট্রোপেকটিনের জীবন চক্রে যে লার্ভা পড়তে হবে অবশ্যই। ইকাইনাসের লার্ভা, কিউকোমারিয়ার লার্ভা, এগুলো লার্ভাই হলো ইম্পর্টেন্ট। আর দৈহিক গঠন এত পড়া সম্ভব না, মোটামুটি একটা আইডিয়া থাকলেই হবে। ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন ইকোডার্মাটা, পানি সংবহন তন্ত্র তোমাকে পড়তে হবে। হিমালতন্ত্র কি, হিমালতন্ত্র পড়তে হবে। পানি সংবহন তন্ত্রের স্টোন সেল কি, টিউব ফিট কি, এগুলো পড়তে হবে। ওরাল হিমাল বলয়, অ্যাবওরাল হিমাল বলয়, এগুলো তোমাকে পড়তে হবে। অ্যাক্সিয়াল গ্ল্যান্ড, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এবার সে হলো মরফোলজি অ্যান্ড মোড অফ লাইফ অ্যাসিডিয়া, ব্রাঙ্কিওস্টোমা, পেট্রোমাইজন, মিকজিন, মেটামরফোসিস ইন অ্যাসিডিয়া। তো এইটা তোমাকে পড়তে হবে, মেটামরফোসিস অফ অ্যাসিডিয়া, ধ্বংসাত্মক রূপান্তর আর হলো গঠনাত্মক রূপান্তর। অ্যাফিনিটিস অফ অ্যাসিডিয়া, এটাও বেশ ইম্পর্টেন্ট। অ্যাসিডিয়ার জ্ঞাতিত্ব, কই থেকে এরা আসলো। আর পেট্রোমাইজনের হলো পরিযান ঘটায় কোথায়। মিকজিন হলো তোমার এর সাথে কার সম্পর্ক আছে মিকজিনের। তো পেট্রোমাইজন, মিকজিন, এই দুটা ছোট ছোট প্রশ্ন, বেশি না, এগুলো আমি ঠিকঠাক করে দিতে পারবো। মরফোলজি, তারপর ডাইজেস্টিভ অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম অফ স্কোলিওডন অ্যান্ড ল্যাবিওরোহিতা, টাইপ অফ স্কেল অ্যান্ড ফিনস ইন পিসেস, এইটা হলো ভেরি ভেরি ব্যাপার স্যাপার। টাইপ অফ স্কেল অ্যান্ড ফিন ইন পিসেস, এর বিষয়ে আমার ভিডিও আছে, এই ভিডিও তোমাকে খুব ভালো সাহায্য করতে পারবে। স্কেল অ্যান্ড ফিন, ওকে। এবার আসি হলো ডাইজেস্টিভ অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম অফ স্কোলিওডন অ্যান্ড ল্যাবিওরোহিতা। তো ল্যাবিওরোহিতার মধ্যে মরফোলজিটা হলো ভেরি ইম্পর্টেন্ট। আর ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটা শাঁকাশি, একটা মাংসাশী। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে অ্যাফারেন্ট আর রিফারেন্ট ধমনীতন্ত্রের সময় এর কয়টা ফুলকা ছিদ্র আছে, এর কয়টা ফুলকা আছে, এটা পড়তে হবে। এবার আসি হলো তোমার মোড অফ লাইফ, রিপ্রোডাকশন, প্যারেন্টাল কেয়ার, অ্যাম্ফিবিয়ার অপত্য লালন, এই যে প্যারেন্টাল কেয়ার, এটা পড়তে হবে। ইকোনমিক ইম্পর্টেন্স অফ টোড অ্যান্ড ফ্রগ, মানে ব্যাঙের মাংস আমরা খাই না, যারা খায় আর কি, তাদের এটা পড়তে হবে। ভেনোমাস স্নেক অ্যান্ড স্নেক বাইট, মরফোলজি, হ্যাবিটেট অফ ক্রোকোডাইল অ্যান্ড অ্যালিগেটর, ডাইনোসর। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভেনোমাস স্নেক অ্যান্ড স্নেক বাইট, এটা থেকে তুমি প্রশ্ন পাবে, ভেরি ইম্পর্টেন্ট। সাপে কাটলে আমি কি করব, সাপের বিষের উপাদান, কোন সাপের বিষ কি ধরনের, এইটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। এবার হলো ক্রোকোডাইল, অ্যালিগেটর, এগুলো নিয়ে দুটোর পার্থক্য কি, কার দাঁত বের হয়ে থাকে, কার দাঁত ঢাকা থাকে, কে মুখ বন্ধ করলে দাঁত বের হয়ে যায়, এটা আর কি। ডাইনোসর মানে ভয়ঙ্কর টিকটিকি, ডাইনোসরের যুগ কি, এটা দেখলেই হবে। ফ্লাইট অ্যাডাপ্টেশন, মাইগ্রেশন অফ বার্ড, এইটা হলো ইম্পর্টেন্ট, মাইগ্রেশন অফ বার্ড, এখান থেকে তোমার প্রশ্ন হবে, এটা কঠিন একটু। ফ্লাইটলেটস বার্ড হলো তোমার উট পাখি, ক্যাসোয়ারি, তারপরে কিউই পাখি, এরা হলো তোমার ফ্লাইটলেস বার্ড। এগ লেইং ম্যামালস অ্যান্ড মার্সুপিয়াল, তার মানে হলো তোমার প্লাটিপাস সম্পর্কে পড়তে হবে, এদের জ্ঞাতিত্ব পড়া লাগবে। অ্যাকোয়াটিক ম্যামাল, জলস্থলনপায়ী, তিমি, ডলফিন, এগুলো তো গেল। এবার আসে হলো তারপরটা, এবার খেয়াল করো তোমরা। পার্ট 2, জুলজি, জেনারেল জুলজি। এখানে হলো আল্ট্রাস্ট্রাকচার অফ অ্যানিমেল সেল, কোষের ভিতরে তোমার যা যা আছে A to Z তোমাকে পড়তে হবে। অনার্স থার্ড ইয়ার আর হলো ইন্টারমিডিয়েটের কোষ অধ্যায়, বোটানি, এই পুরোটা হলো তোমার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। থার্ড ইয়ারে হলো সেল বায়োলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এই বই। আর হলো তোমার ইন্টারমিডিয়েটের বোটানি, আবুল হাসান স্যারের প্রথম অধ্যায়, কোষ ও এর গঠন, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে পড়লে এটা করা যাবে, এটা খুবই জটিল পড়া, তোমাকে সবসময় চেষ্টা করতে হবে যে এটা ভালোভাবে যেন প্র্যাকটিস করো, ওকে। এবার আসে হলো মেন্ডেলিয়ান রেশিও, জিন তত্ত্ব বিষয়,
জিনতত্ত্ব ইন্টারমিডিয়েটের বইয়ে যেটা আছে সেটা দেখতে হবে। আর বেশি যেগুলো দরকার আমাদের লিঙ্কেজ ক্রসিং ওভার সম্পর্কে অনার্স থার্ড ইয়ারের জেনেটিক্স বই আছে, সেখান থেকে আমাদের পড়তে হবে। না পারলে তুমি ইন্টারমিডিয়েট জুলজি গাজী আজমল স্যারের বই, অধ্যায় হলো তোমার 11 অধ্যায়, ওটা পড়লেও হবে। এবার আসি হলো তারপরে ডি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং স্টেপ প্রিপেয়ারিং ইনসুলিন ফ্রম জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইকোলি। ইকোলিতে কিভাবে ইনসুলিন তৈরি করা হয়, তো এটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে খুবই কমন আছে, এটা পড়তে হবে তোমাকে। এটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বই আছে অনার্স 4th ইয়ার থেকে আমরা এটা পাবো, বইয়ের নামও লিখে নিও। এভিডেন্স অফ ইভলিউশন, আর্লি থিওরি অফ ইভলিউশন, ডারউইন। তার মানে হলো আমাদের অ্যালোপ্যাট্রিক আর সিমপ্যাট্রিক ইভলিউশন। তো এগুলো আমাদের পড়তে হবে হলো তোমার ইভলিউশন কি, এটার তোমার হলো ইভলিউশনের বিভিন্ন তত্ত্ব, ডারউইন তত্ত্ব, ল্যামার্কের তত্ত্ব, এই মতবাদগুলো পড়তে হবে, এগুলো সমালোচনা করতে হবে। পাশাপাশি হলো স্পেসিয়েশন, প্রজাতি সৃষ্টির প্রক্রিয়া, অ্যালোপ্যাট্রিক আর সিমপ্যাট্রিক ইভলিউশন কিভাবে হয়, ইভলিউশন না, এটা হবে স্পেসিয়েশন। যাই হোক, তো এটা পড়তে হবে হলো অনার্স থার্ড ইয়ারে তোমাদের হলো বই আছে, ইভলিউশন বই আছে, ইভলিউশন বই থেকে এটা পড়তে হবে, একটা পার্ট কিন্তু এটা। ইকোলজি, ইকোসিস্টেম, ফুড চেইন, এটা ফুললি এক লাইনেই আমরা পড়তে পারবো, একটা পেজের মধ্যে এগুলো সব আছে। কজ অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন। তাহলে হলো পরিবেশের যে ক্ষয় হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে, তার কারণ আমাদের পড়তে হবে। এয়ার, ওয়াটার, সয়েল পলিউশন, বাতাস, পানি, মাটি, এগুলোর পলিউশন পড়তে হবে। ইফেক্ট অফ পপুলেশন অফ হিউম্যান হেলথ অ্যান্ড ইকোনমি অফ বাংলাদেশ। তাহলে এবার আমাদের পড়তে হচ্ছে হলো পপুলেশন অন হিউম্যান হেলথ অ্যান্ড ইকোনমি অফ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের অর্থনীতিতে পপুলেশনের ভূমিকা, ঠিক আছে, আচ্ছা সরি, পলিউশনের ভূমিকা হিউম্যান হেলথ, মানব স্বাস্থ্যের উপর এবং আমাদের অর্থনীতির উপরে কি ভূমিকা রাখে সেটা পড়তে হবে। এখান থেকে অনেক ডাটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হবে, এটা সার্বজনীন একটা প্রশ্ন, অনেকগুলো ডাটা তোমাকে প্র্যাকটিস করতে হবে এটার জন্য, এটা একটু মনে রাখো, এটা স্টার্ট দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন হবে। আচ্ছা, এবার আসি হলো ওয়াইল্ড লাইফ সম্পর্কে বিভিন্ন সংস্থাগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এখানে, ঠিক আছে। তাহলে কনজারভেশনের বিভিন্ন সংস্থা আর কনজারভেটরি সাইট, যেগুলো ন্যাশনাল পার্ক, গেম রিজার্ভ, স্যাংচুয়ারি, এগুলো কোথায় কোথায় আছে, এগুলো তোমাকে একদম ভালোভাবে মনে রাখতে হবে। এখান থেকে এগুলো বেশি পড়া লাগবে, কারণ কি এগুলো সবার জন্য উন্মুক্ত প্রশ্ন, সবাই এগুলো থেকে উত্তর করতে পারবে। ইকো ট্যুরিজম বাংলাদেশে কোথায় কোথায় আছে, বিশ্বে বড় বড় কোথায় আছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, শুধু বাংলাদেশে এটা পড়ে বসে থাকলে হবে না। এবার হলো জিওগ্রাফিতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো রিজিয়ন, আমাদের জিওগ্রাফির যে রিজিয়ন গুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে। আর ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ জীব ভৌগোলিক অঞ্চলগুলো সম্পর্কে আমাদের একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে, অঞ্চল, উপ অঞ্চল এবং ওদের বৈশিষ্ট্যগুলো কি কি, মেইন বৈশিষ্ট্য কি ওই অঞ্চলে, বার্ড অ্যান্ড ম্যামালস, ফনা, ওই অঞ্চলে কি কি পাখি এবং স্তন্যপায়ী পাওয়া যায়, সেগুলোর বৈজ্ঞানিক নাম, এবার বৈজ্ঞানিক নামগুলো প্র্যাকটিস করতে হবে আমাদের, বেশ ইম্পর্টেন্ট এটা, এখান থেকে তোমাকে ধোকা দেওয়ার সম্ভাবনা বেশি। ওয়ালেস লাইন অ্যান্ড ওয়েভার লাইন, এন্ডেমিক ফনার সার্ট মুখস্থ করে ফেলতে হবে। প্রত্যেকটা জীব ভৌগোলিক অঞ্চলে কোন কোন এন্ডেমিক ফনা আছে, সেই এন্ডেমিক ফনাগুলো অর্থাৎ এন্ডেমিক প্রাণীগুলোর চার্ট মুখস্থ করে ফেলতে হবে। ওয়ালেস লাইন অ্যান্ড ওয়েভার লাইন, এই ওয়ালেস আর ওয়েভার লাইন সম্পর্কে তোমাকে জানতে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা এন্ডেমিক ফনা, এই দুজন সম্পর্কে একটু জানলেই হবে। ওরিয়েন্টাল রিজিয়ন অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ বাংলাদেশ, ওরিয়েন্টাল অঞ্চল এবং এর সাথে বাংলাদেশের যে সম্পর্ক, বাংলাদেশ ওরিয়েন্টাল অঞ্চলে পড়ে, বাংলাদেশ পড়েছে গাঙ্গেয় সমভূমি উপ অঞ্চলের মধ্যে। এখন বাংলাদেশের সাথে ওরিয়েন্টাল অঞ্চলে কি কি মিল আছে, কি কি অমিল আছে, এটা তোমাকে পড়তে হবে। এবার হলো হিউম্যান ফিজিওলজি, আচ্ছা, প্রিন্সিপাল অফ পপুলেশন ডাইনামিক্স, এখান থেকে দেখো সার্কুলেশন, এগুলো ইন্টারের বই পড়লেই হবে, ইন্টারের বই ভালো করে পড়তে হবে। মেটাবলিজম, কার্বোহাইড্রেট, প্রোটিন মেটাবলিজম, তারপর হলো গ্যামেটোজেনেসিস, এটা পাশাপাশি ডেভেলপমেন্টাল বায়োলজি বইয়ে পড়তে হবে এটার সাথে। প্রিন্সিপাল অফ পপুলেশন ডাইনামিক্স, হিউম্যান পপুলেশন কন্ট্রোল বাংলাদেশ, বার্থ কন্ট্রোল প্র্যাকটিস, এইটা পড়তে হবে আমাদের। আর হিউম্যান পপুলেশন কন্ট্রোল স্ট্র্যাটেজি অত লাগবে না, ওইটুকু হলেই হবে। এগ টাইপ, এমব্রায়োলজি, ডিমের প্রকারভেদ, এটা ভেরি ইম্পর্টেন্ট। ফার্টিলাইজেশন, ক্লিভেজ টাইপ, এই যে কমন ক্লিভেজ টাইপ, তারপরে হলো এগ টাইপ, তাহলে ক্লিভেজ এটা হলো খুবই কমন, এটা তুমি পাবা। তারপরে ডিমের প্রকারভেদ
খুবই কমন এটা। এবার আসি আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট অফ অ্যামফিওক্সাস, অর্থাৎ ব্রাঙ্কিওস্টোমা, যেটা ব্রাঙ্কিওস্টোমার ভ্রূণীয় পরিস্ফুটন, এটা দেখে যেতে হবে। এর মধ্যে 2-1টা লাইন তোমাকে প্র্যাকটিস করলেই হবে, অত বেশি একদম জীবন ছেড়ে দেওয়ার দরকার নাই। ইকোনমিক জুলজি, কালচার অফ কার্ভ, বিভিন্ন কার্ভ, মেজর কার্ভ, মাইনর কার্ভ, এক্সোটিক কার্ভ গুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রন অ্যান্ড শ্রিম পার্থক্য, ফ্যাক্টর রেসপন্সিবল ইন ডিক্লাইন অফ ফিশারি রিসোর্স অন বাংলাদেশ, অত নয়। এবার আসে হলো মেজর ইনসেক্ট পেস্ট, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন পেস্টের বৈজ্ঞানিক নাম থাকবে এবং তাদের ক্ষতির ধরন, কোন ফসলে লাগে, এগুলো তোমাদের পড়তে হবে। এদের বৈজ্ঞানিক নাম পাশাপাশি শ্রেণীবিন্যাসও প্র্যাকটিস করতে হবে। সর্বশেষে অ্যাকোয়াটিক অ্যান্ড সেরিকালচার ইন বাংলাদেশ, রেশম চাষটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যাপিকালচার অ্যান্ড সেরিকালচার ইন বাংলাদেশ, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই জুড়ে থেকে তোমার প্রশ্ন হবে। মধুর উপকারিতা, মধুর উপাদান, মৌমাছি সামাজিক আচরণ, সেরিকালচারে হলো রেশমের ব্যবহার, ঠিক আছে। তুঁত গাছের বৈজ্ঞানিক নাম, তুঁত পোকার বৈজ্ঞানিক নাম, মৌমাছির তোমার হলো বিভিন্ন প্রজাতির বৈজ্ঞানিক নাম, রোল অফ মসকুইটো। এবার চলে আসছে, এটা সার্বজনীন প্রশ্ন, সবার জন্য আসবে। কোন মশা কি রোগ ছড়ায়, কোন মশাকে কিভাবে তুমি চিনবা, মশার বৈজ্ঞানিক নাম, এগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা থাকতে হবে। তো এগুলো ধীরে ধীরে পড়তে থাকো। আর যদি তোমার প্রয়োজন হয় তো তুমি আমার কোর্সে যোগদান করতে পারো, আমন্ত্রণ রইল, ঠিক আছে। তো আমি পরে আরো লেকচার অ্যাড করবো এর সাথে। আর এই বিষয়ের উপরে তোমাদের ইয়েও তৈরি করবো, আমি নোট তৈরি করবো, সেগুলো রকমারিতে পাওয়া যাবে, অনলাইন ইবুক হিসেবে পাওয়া যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, বাই বাই।